লাভ করলেও লাভ নাই, সুদের চাপে হাঁসফাঁস করছে কোম্পানিগুলো। তাহলে শেষে ক্ষতি কার? আসুন জেনে নেই। তার আগে শেয়ার বিজনেস ইউটিউবের পক্ষ থেকে আপনাদের জানাই অগণিত শুভেচ্ছা ভালোবাসা। দেখেন ভাই, একটা কোম্পানি ব্যবসা করে লাভ করতেছে, শুনলে তো মনে হয় শেয়ার হোল্ডাররা ভালো লাভ পাইব, কোম্পানি নতুন বিনিয়োগ করব, নতুন চাকরি হইব। কিন্তু বাস্তব চিত্রটা সম্পূর্ণ উল্টো। এখন এমন অবস্থা হয়েছে যে কোম্পানি যত লাভ করতেছে তার চেয়েও বেশি টাকা চলে যাইতেছে শুধু ব্যাংকের সুদ দিতে। মানে দিন রাত খাটে কোম্পানি আর লাভ খায় ব্যাংক। সম্প্রতি আর্থিক প্রতিবেদনে দেখা গেছে যে 2026 সালের মার্চে, অর্থাৎ মার্চ প্রান্তিক পর্যন্ত আমাদের দেশের অনেক তালিকাভুক্ত কোম্পানির পরিচালন মুনাফার বড় অংশই ঋণের সুদ দিতে দিতে শেষ হয়ে গেছে। কোনো কোনো কোম্পানির ক্ষেত্রে সুদ পরিশোধের খরচ পরিচালন তাদের মুনাফার চেয়েও কয়েক গুণ বেশি। তাহলে এই অবস্থা কেন হয় ভাই? একটু চিন্তা করছেন? আমি একটু চিন্তা করছি, কারণ বছরের পর বছর অনেক প্রতিষ্ঠান নতুন কারখানা, যন্ত্রপাতি কিংবা ব্যবসা সম্প্রসারণের জন্য দীর্ঘমেয়াদী ব্যাংক ঋণ নিচ্ছে। কিন্তু এরপরে বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুধার 5% থেকে বাড়িয়ে 10% করছে। এর প্রভাব পড়ছে ব্যাংকের ঋণের উপর। অনেক ক্ষেত্রে ঋণের সুধার 15%-এর বেশি হয়েছে। এখন একটা বাস্তব হিসাব করে দেখাই আপনাদের। এই যে বিদ্যুৎ খাতের যে এনার্জি প্যাক, পাওয়ার জেনারেশন, এটা প্রথম 9 মাসে কি করছে? প্রথম 9 মাসে পরিচালন মুনাফা করছে মাত্র 22 লাখ টাকা, কিন্তু একই সময়ে শুধু সুদ দিছে 145 কোটি টাকা। চিন্তা করছেন? আর কোম্পানির মোট ঋণ দাঁড়াইছে 1510 কোটি টাকা। এখন এই কোম্পানি লাভ করলো না ক্ষতি করলো ভাই? কাগজে কলমে কিন্তু ব্যবসা চলতেছে, আর বাস্তবে মুনাফার সবটুকু সুদের পেছনে চলে যাচ্ছে। আপনাদের আরেকটা উদাহরণ দিই, আপনারা জানেন অবশ্যই। ওরিয়ন ফার্মা পরিচালন মুনাফা করছে কত? মাত্র 99 লাখ টাকা, কিন্তু সুদ দিচ্ছে 21 কোটি 64 লাখ টাকা। অর্থাৎ ব্যবসা থেকে যা কামাইছে তার প্রায় 22 গুণ বেশি গেছে সুদে। আর আফতাব অটোমোবাইলস যেটা পরিচালন মুনাফা করছে 6 কোটি 23 লাখ টাকা, অথচ সুদ দিছে 25 কোটি 37 লাখ টাকা। ওই ডেস্কো পরিচালন মুনাফা করছে আপনার 124 কোটি 80 লাখ টাকা, কিন্তু সুদ পরিশোধ করছে 128 কোটি 83 লাখ টাকা। আর নাবানা সিএনজি 49 কোটি টাকা পরিচালন মুনাফা করলো, সুদ দিয়েছে কত জানেন? 49 কোটি 82 লাখ টাকা। অর্থাৎ ব্যবসার পুরো লাভটাই চলে যাচ্ছে ব্যাংকের ঘরে। শুধু এই কয়টা না, জিপিএস ইস্পাত পরিচালন, এরা জিপিএস ইস্পাত পরিচালন মুনাফার প্রায় 92.2%, আর ফুয়াং সিরামিক্স 99.3%, মুন্নু ফেব্রিক্স 98.5%, এবং রানার অটোমোবাইলস 89.7% সুদ পরিশোধ করছে, এরা পরিশোধে ব্যয় করছে। এখন একটু ভাবেন যে এই কোম্পানিগুলো যদি লাভের টাকা নতুন কারখানা বিনিয়োগ করতে না পারে, তাহলে নতুন কর্মসংস্থান হইব কেমনে ভাই? আর উৎপাদন বাড়বই বা কেমনে? শেয়ার হোল্ডার লভ্যাংশ পাইব কেমনে? শুধু এইখানেই শেষ না, আরেকটু বলি। এই ধরনের পরিস্থিতি অনেক সময় অর্থনৈতিক অপরাধেরও ঝুঁকি বাড়ায়, প্রচুর ঝুঁকি বাড়ায়। যখন একটি প্রতিষ্ঠান ঋণের চাপে ডুবে যায়, তখন কিছু অসাধু কর্মকর্তা বা উদ্যোক্তা প্রকৃত আর্থিক তথ্য গোপন করতে পারে এবং মুনাফার হিসাব সাজাতে পারে, সম্পদের মূল্য বাড়িয়ে দেখাতে পারে, কিংবা বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে। আর কখনো কখনো নতুন ঋণ নিয়ে পুরনো ঋণ শোধ করার চক্র শুরু হয়। এতে ব্যাংকের খেলাপি ঋণ বাড়ে, আমানতকারীর ঝুঁকিও বাড়ে, এবং পুরো অর্থনীতির উপর চাপ সৃষ্টি হয়। আর সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয় কে ভাবছেন? কে? এই যে সাধারণ বিনিয়োগকারী, তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কারণ তারা কোম্পানির শেয়ার কিনে আশা করে
লাভের অংশ পাবো, কিন্তু কোম্পানির আয় যদি সুদেই শেষ হয়ে যায় তাহলে লভ্যাংশ কোথা থেকে পাবে ভাই? এই লভ্যাংশটা আসবে কোথা থেকে? আরেকটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ, এই যে ডলারের দাম বাড়ায়, বিদেশ থেকে কাঁচামাল আমদানি করতে বেশি টাকা লাগছে, তাই না? আর একই সঙ্গে 4 বছর ধরে উচ্চ মূল্যস্ফীতির কারণে যে মানুষের করার ক্ষমতা কিন্তু কমে গেছে। আর বাজারে বিক্রিও আগের মতো হচ্ছে না। আপনার একদিকে বিক্রি কম, অন্যদিকে সুদ বেশি। এই দুই চাপ একসঙ্গে ব্যবসাকে দুর্বল করে দিচ্ছে। আর বিশেষজ্ঞরা কি বলতেছে জানেন? বিশেষজ্ঞরা বলতেছে যে এই যে দীর্ঘমেয়াদী শিল্প বিনিয়োগের জন্য ব্যাংক ঋণের উপর যে অতিরিক্ত নির্ভরশীলতা, এই নির্ভরশীলতা কমাতে হবে। কারণ উন্নত দেশগুলোর মতো শক্তিশালী পুঁজিবাজার আমাদের দেশে নাই। এই শক্তিশালী পুঁজিবাজার গড়ে তুলতে হবে, যাতে কোম্পানিগুলো কম খরচে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে মূলধন সংগ্রহ করতে পারে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ পাবলিক লিস্টেড কোম্পানির যে নেতা, কোম্পানিদের যে নেতা, তারা কিন্তু অনেকে বলছেন যে আইপিও অনুমোদনের সময়, যে আইপিও অনুমোদন, সেই অনুমোদনের সময়টা কমাতে হবে এবং পুঁজিবাজার থেকে তোলা অর্থ ঋণ দিয়ে, অর্থাৎ পুঁজিবাজার থেকে তোলা অর্থ দিয়ে ঋণ পরিশোধ বর্তমান যে সীমাবদ্ধতা, এটা পুনর্বিবেচনা করা উচিত। কারণ একটি সুস্থ অর্থনীতিতে ঋণ আর ইকুইটির মধ্যে ভারসাম্য থাকা খুবই জরুরি। এটা কিন্তু ভাই খুবই জরুরি। আর শেষে একটা কথা বলতে চাই, এটা হচ্ছে কোম্পানি যদি শুধু সুদের বোঝা টানতে টানতে ব্যস্ত থাকে তাহলে শিল্প এগোবে না, কর্মসংস্থানও বাড়বে না, আর বিনিয়োগও বাড়বে না, শেয়ার বাজারও শক্তিশালী হবে না। আর যদি এই সংকটের সুযোগে কেউ আর্থিক তথ্য গোপন করে বা হিসাব জালিয়াতি করে বা বিনিয়োগকারীদের বিভ্রান্ত করে, তাহলে সেটি শুধু কিন্তু ব্যবসায়িক ব্যর্থতা নয় ভাই, এটা শুধু ব্যবসায়িক ব্যর্থতা নয়, এটি হচ্ছে অর্থনৈতিক অপরাধের দিকেও দেশকে ঠেলে দিতে পারে। তাই এখন কিন্তু সময় আসছে সবাই সচেতন। তাই উচ্চ সুদের ফাঁদ থেকে এই শিল্পকে বের করে আনার সময় আসছে এবং এর জন্য প্রয়োজন কার্যকর পুঁজিবাজার, স্বচ্ছ কর্পোরেট শাসন, কঠোর আর্থিক নজরদারি এবং দায়িত্বশীল ঋণ নীতি। এই দায়িত্বশীল ঋণ নীতিতে থাকতে হবে। আর মনে রাখবেন, আপনাদের বলছি, একটি কোম্পানি বাঁচলে শুধু উদ্যোক্তা নয়, বাঁচে হাজারো শ্রমিক, লাখো বিনিয়োগকারী এবং পুরো দেশের অর্থনীতি। শেয়ার বিজনেস 24 এর পক্ষ থেকে আবার আপনাদের শুভেচ্ছা, সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।